আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। হঠাৎ ইসরায়েলে এলো ডজন খালেক মার্কিন যুদ্ধবিমান। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালোভাবে চলতে পারে কিম জং উন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার ওপর। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন, যদি ওয়াশিংটন সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA-র বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন অনুযায়ী কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। KCNA জানায়, কিম এমন আন্তঃমহাদেশীয় অর্থাৎ ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিয়েছেন যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা ও রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কুচকাওয়াজের ছবিতে দেখা গেছে উজ্জ্বল আলোকসজ্জিত কিম ইল সুং স্কোয়ারে একদল সৈন্য মার্চ করে এগিয়ে যাচ্ছিলেন। কিম এবং তার মেয়ে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে তা দেখছিলেন। কুচকাওয়াজে কিছু সৈন্য ছদ্মবেশী পোশাক এবং বিশেষ যুদ্ধের সরঞ্জাম পরে অংশ নিয়েছিলেন এবং এক ঝাঁক যুদ্ধবিমান আকাশসীমা প্রদক্ষিণ করে। তবে কোনো সামরিক হার্ডওয়্যার বা ভারী অস্ত্র প্রদর্শন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জু আয়ের উপস্থিতি আবার এই জল্পনাকে উস্কে দিয়েছে যে তাকে কিমের উত্তরাধিকারী হিসেবে তৈরি করা হচ্ছে কিনা। তবে কিমের হুমকির জবাবে দক্ষিণ কোরিয়া কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের ওপর জনমানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছিল। সেটি না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই দেশটির প্রেসিডেন্ট হতে পারতেন না। তাই এটি বেশ বিড়ম্বনার বিষয় যে তিনি এখন সেই সব আলংকারিক অবস্থান এবং কৌশলগত ভুলগুলোই অনুকরণ করছেন যা ২০০৩ সালের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। খবর অনুযায়ী ইরানে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু বর্তমানে ওই অঞ্চলে তার বিশাল নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করা ইরাক আক্রমণের পর থেকে সবথেকে বড় সামরিক সমাবেশ। এটি বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় পুনরায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানকে পিছু হটতে বাধ্য করার জন্য একটি বাড়তি চাপ হিসেবে কাজ করতে পারে। কিন্তু বিশাল কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এক রাউন্ড গুলি না চালিয়েই এমন এক বিশাল বাহিনীকে দেশে ফিরিয়ে আনা ট্রাম্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। ট্রাম্প প্রশাসন গড়ে উঠেছিল মাগা তথা আমেরিকাকে আবার সেরা করার আন্দোলনের ওপর ভিত্তি করে, যাদের বিদেশি যুদ্ধে জড়ানোর প্রতি এক ধরনের চরম অনীহা আছে।
সম্ভবত এ কারণেই তারা যে যুদ্ধের হুমকি দিচ্ছে তার পক্ষে এখন পর্যন্ত কোনো সুসংগত যুক্তি তুলে ধরতে পারেনি। তবে এই পদ্ধতির নেতিবাচক দিকটি হল আমেরিকার সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সাধারণ জনগণ মোটেও প্রস্তুত নয়। ইরাক আক্রমণের আগে বুশ কয়েক মাস সময় নিয়ে যুদ্ধের পক্ষে জনমত গঠন করেছিলেন, যদিও তা ছিল ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য এবং মিথ্যা ভিত্তির ওপর দাঁড়িয়ে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কেবল অস্পষ্ট এবং বিভ্রান্তিকর ন্যায্যতা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কিছুটা স্পষ্টতা দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তা তাকে আরও কোণঠাসা করে ফেলতে পারে। তিনি প্রথাগত প্রেসিডেন্টদের মতোই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না। তবে তার এই বক্তব্য তার উদ্দেশ্য এবং সততা নিয়ে সন্দেহ জাগিয়েছে, কারণ গত বছরই তিনি দাবি করেছিলেন যে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করে দিয়েছেন। ট্রাম্প ইরাকে ইরান ঘনিষ্ঠ ছদ্মবেশী বাহিনীর হাতে শত শত মার্কিন সৈন্যের মৃত্যুর কথাও তুলে ধরেন। এছাড়া তিনি ইরানি বিক্ষোভকারীদের ওপর সাম্প্রতিক নৃশংস দমনপীড়নের নিন্দা জানান, যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়ে থাকতে পারে। ক্ষেপণাস্ত্রের ধাঁধা। তবে ইতিহাসের প্রতিধ্বনি সবথেকে জোরালো হয়ে ওঠে যখন তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দেন। ট্রাম্প বলেন তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশের ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে, এবং তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। তিনি হয়তো ইরানের সক্ষমতাকে বাড়িয়ে বলছেন, কিন্তু নিজ দেশের ওপর হুমকির কথা উল্লেখ করে তিনি বুশ প্রশাসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকারের সেই বিতর্কিত পথটিই অনুসরণ করলেন যা তারা ইরাক যুদ্ধকে জায়েজ করতে ব্যবহার করেছিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার একই ধরনের সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, আপনারা দেখছেন তারা তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ বাড়িয়ে চলেছে এবং স্পষ্টতই তারা এমন পথে এগোচ্ছে যাতে একদিন তারা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম অস্ত্র তৈরি করতে পারে। আমাদের কথা বলার এই মুহূর্তেই তাদের কাছে এমন অস্ত্র আছে যা ইউরোপের অনেকটা অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, আর প্রতি বছর এই পাল্লা জ্যামিতিক হারে বেড়েই চলেছে, যা সত্যিই বিস্ময়কর। এই সব কিছুই খুব পরিচিত মনে হচ্ছে। 2002 সালে বুশ বলেছিলেন যে সৌদি আরব, ইসরায়েল, তুরস্ক এবং অন্যান্য দেশে অবস্থানরত মার্কিন বেসামরিক নাগরিকরা ইরাকি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে আছে। তিনি এমনকি দাবি করেছিলেন যে ইরাক এমন ড্রোন ব্যবহারের উপায় খুঁজছে যা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে মিশনের রাসায়নিক এবং জৈবিক উপাদান ছড়িয়ে দিতে পারে। একই বছর ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ন্যাশভিলে সতর্ক করেছিলেন যে ইরাক মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ক্ষেপণাস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে এবং এমন সব ডেলিভারি সিস্টেম খুঁজছে যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে পারমাণবিক ব্ল্যাকমেলের শিকার করতে পারে। মিসাইল নিয়ে এই ভীতি প্রদর্শনী ইরাক যুদ্ধের নস্টালজিয়ার একমাত্র কারণ নয়। বুশ প্রশাসনের অন্যতম বড় ব্যর্থতা ছিল যুদ্ধের পরবর্তী পরিস্থিতির পরিকল্পনা করার ক্ষেত্রে চরম অবহেলা, যা পরবর্তীতে সাম্প্রদায়িক বিভাজন এবং বিদ্রোহের জন্ম দিয়েছিল। ইরান সম্ভবত ইরাকের চেয়ে অনেক শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করতে মার্কিন সামরিক পদক্ষেপের ফলে কী ঘটতে পারে সে সম্পর্কে ট্রাম্প এখনও আমেরিকানদের কাছে স্পষ্ট কিছু বলেননি। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন তেহরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের ফলাফল কী হতে পারে তা অনুমান করতে পারছেন না। বিভিন্ন সূত্র এ মাসের শুরুতে জানিয়েছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি মনে করে নেতৃত্বের শূন্যতা পূরণের সবথেকে বড় দাবিদার হবে কট্টরপন্থী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাই তেহরানের ধর্মীয় তত্ত্বীদের হটানো হয়তো কেবল সমানভাবে উগ্র এবং মার্কিন বিরোধী একটি বিকল্পের দিকেই নিয়ে যাবে, যা মার্কিন বা আঞ্চলিক সুরক্ষায় কোনো দৃশ্যমান উন্নতি আনবে না। এ বছর শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ট্রাম্পের প্রশাসনের হাতে শাসন ব্যবস্থা পরিবর্তনের ইতিহাস আছে। তবে ওয়াশিংটনের স্বার্থে কাজ করতে বাধ্য করার জন্য ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের মতো কোনো ইরানি সমকক্ষ খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রতিপক্ষ কেমন আচরণ করবে সে বিষয়ে ভুল হিসাব নিকাশের কারণে মার্কিন পররাষ্ট্রনীতি প্রায়শই হোঁচট খেয়েছে। ওয়াশিংটনের যুক্তি অনেক সময় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এবং ধূলিসিক্ত বাতাসের সংস্পর্শে এসে বিলীন হয়ে যায়। বর্তমান প্রশাসনও একই ধরনের ভুল বোঝাবুঝির মধ্যে ঘেরা বলে মনে হচ্ছে। অথচ গত বছর সৌদি আরবে ট্রাম্প নিজেই সতর্ক করেছিলেন যে ইরাক যুদ্ধের সময় হস্তক্ষেপীরা এমন জটিল সমাজে হস্তক্ষেপ করেছিল যা তারা নিজেরাও বুঝত না।
এ মাসে আমেরিকান দূত স্টিভ উইটকফ বলেছেন যে কেন ইরান কেবল তার চাপের কাছে নতি স্বীকার করছে না সেটি ট্রাম্প বুঝতে পারছেন না। ফক্স নিউজকে উইটকফ বলেন তিনি কৌতূহলী যে কেন তারা এখনও আমি ক্যাপিচুলেট শব্দটি ব্যবহার করতে চাই না, তবে কেন তারা আত্মসমর্পণ করেনি। উইটকফ আরও বলেন এই চাপের মধ্যে সেখানে এত পরিমাণ নৌ ও বিমানবাহিনী থাকা সত্ত্বেও কেন আমাদের কাছে এসে বলেনি যে আমরা স্বীকার করছি আমরা কোনো অস্ত্র চাই না, তাই আমরা এই কাজগুলো করতে প্রস্তুত। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে ইরান দেখেছে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো একদিনায়কদের নৃশংস পতন, যাদের কাছে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। তাই নিজেদের শাসনের অস্তিত্ব টিকিয়ে রাখার নিশ্চয়তা হিসেবে তারা কেন অস্ত্র রাখতে চাইবে তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। 2003 সালের মতো বর্তমানেও অহংকার একটি বড় বিপদ। ইরাক যুদ্ধকে একটি সহজ বিষয় মনে করা হয়েছিল এবং আশা করা হয়েছিল মার্কিন সৈন্যরা মুক্তিদাতা হিসেবে স্বাগত জানানো হবে। ২০ বছরেরও বেশি সময় পরে যখন কেন যুদ্ধের জটিলতা নিয়ে জোর দিচ্ছেন, তখন সেই রিপোর্ট উড়িয়ে দিয়ে ট্রাম্প ইরান যুদ্ধকেও একটি সহজ জয় হিসেবে দেখছেন। সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যে সামরিকভাবে ইরানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তার মতে এটি সহজেই জয় করা যাবে। তবে কূটনীতি এখনও শেষ হয়নি। উইটকফ এবং ট্রাম্পের জামাতা তথা ফ্রিল্যান্স ফিক্সার জারেড কুশনার ওমানের মধ্যস্থতায় ইরানি আধিকারিকদের সাথে বৃহস্পতিবারের আলোচনায় নেতৃত্ব দেবেন। কূটনীতির ফলাফল নির্ভর করবে ইরান ট্রাম্পকে এমন কোনো ছাড় দিতে প্রস্তুত কিনা যা তিনি একটি বড় জয় বা আত্মসমর্পণ হিসেবে প্রচার করতে পারবেন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা অস্ত্র তৈরির উপাদানের মজুদ কমানোর বিষয়ে সমঝোতার কিছু ইঙ্গিত দিয়েছে, কিন্তু ক্ষেপণাস্ত্রের বিষয়টি এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক সীমাবদ্ধতাও আছে। তিনি এমন কোনো পারমাণবিক চুক্তি গ্রহণ করতে পারেন না যা ওবামা আমলের চুক্তির মতো মনে হয়, যাকে তিনি নিজেই একসময় প্রত্যাখ্যান করেছিলেন। অবশ্য পরাজয়কে জয়ে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনি ওস্তাদ। যেমনটা জানুয়ারিতে ইউরোপ যখন গ্রিনল্যান্ড হস্তান্তরের দাবি নাকচ করে, তখনও তিনি তাই করেছিলেন। তবে ইরান কোনো মোহে থাকবে না। দিন শেষে বর্তমান সংঘাতের এমন যে কোনো ফলাফল যা তাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে, সেটি ইরানের জন্য জয়। এই কারণেই ট্রাম্পের কাছে সামরিক পদক্ষেপ এত প্রলোভ্যকর হতে পারে, যদিও এতে মার্কিন সৈন্যের প্রাণহানি এবং ব্যাপক বেসামরিক হতাহতের সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র যদি কখনও তার চিরশত্রুকে আঘাত করতে যায়, তবে এখনই হতে পারে সেই মুহূর্ত, কারণ ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের আঞ্চলিক তরবাদী নেটওয়ার্কগুলি বিধ্বস্ত এবং দেশের ভিতরে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা আছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি নির্মূল করা কেবল ইসরায়েলকে রক্ষা করার বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে এবং ইরান ও উপসাগরে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার আনতে পারে। এটি ট্রাম্পের পররাষ্ট্রনীতির একটি মূল লক্ষ্য। গত বছর সৌদি আরবে তিনি বলেছিলেন, এত দশকের সংঘাতের পর অবশেষে এমন এক ভবিষ্যৎ আমাদের নাগালের মধ্যে যা আমাদের আগের প্রজন্ম কেবল স্বপ্নই দেখতে পারত। মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি এবং অর্জনের ভূমি। ইরানের শাসন ব্যবস্থা ধ্বংস করা বিক্ষোভকারীদের কাছে ট্রাম্পের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করবে, যেখানে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে লকড অ্যান্ড লোডেড আছে। এটি চীনকেও তার প্রভাবের বলয় থেকে আরও একজন সদস্যকে হারাতে বাধ্য করবে। সুতরাং 2000 দশকের শুরুতে মার্কিন সামরিক বিপর্যয়গুলি অশুভ ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তিনি হতে চান সেই প্রেসিডেন্ট যিনি আয়াতুল্লাদের ক্ষমতাচ্যুত করেছেন, এমন একটি কৃতিত্ব যা জিমি কার্টার, রোনাল্ড রেগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ. বুশ, বারাক ওবামা এবং জো বাইডেন কেউই অর্জন করতে পারেননি। ইতিহাসে নিজের নাম খোদাই করতে মরিয়া একজন কমান্ডারের জন্য এটি একটি বিশাল উত্তরাধিকার হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা মধ্যেই ইসরায়েলের নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওভদা বিমান ঘাঁটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অত্যাধুনিক F-22 স্টিলথ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও ডজনক্ষণেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল। F-22 যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসাবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হল এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টিলথ বিমানগুলোর ইসরায়েলে পৌঁছানো মানে হল তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরায়েলি বাহিনীর হাতের নাগালে। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। বিশাল বিমানদাহী রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এখন F-22 যুদ্ধবিমানের এই অন্তর্ভুক্তি মার্কিন সামরিক শক্তির পূর্ণতা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন রণসজ্জা আছে তা দিয়ে ইরানের ওপর টানা 4 থেকে 5 দিন তীব্র হামলা চালানো সম্ভব। কিম জং উন বলেছেন তার দেশের পারমাণবিক অস্ত্র এবং তাদের কার্যক্ষমতার পরিধি বাড়ানোর ইচ্ছা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তিকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন, যা একটি বিরল বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কিম আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া ভালোভাবে চলতে পারে, তবে এটি শুধুমাত্র তখনই সম্ভব যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রকে গ্রহণ করে এবং তাদের অস্তিত্ব মেনে নেয়। পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি 5 বারের পার্টি কংগ্রেসে এই মন্তব্য করেন কিম, যা ট্রাম্পের আগামী এপ্রিল মাসে চীনে সফরের আগে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করার আশাবাদের জন্ম দিয়েছে। তবে কিম দক্ষিণ কোরিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্কের আশাবাদী হওয়ার পরিবর্তে তাদের সর্বাধিক শত্রু হিসাবে উল্লেখ করেছেন। কিম বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের বর্তমান পারমাণবিক অবস্থানকে সংবিধান অনুযায়ী সম্মান জানায় এবং তার শত্রুতা নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সাথে ভালোভাবে চলতে কোনো বাধা থাকবে না। আমাদের ভবিষ্যৎ সম্পর্ক শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর নির্ভর করে। কিম দক্ষিণ কোরিয়া সম্পর্কে মন্তব্য করে বলেন, যতদিন দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সীমান্তের ভূ-রাজনৈতিক শর্তগুলো থেকে বের হতে পারবে না, ততদিন তাদের জন্য একমাত্র নিরাপদ পথ হল আমাদের সম্পর্কিত সমস্ত কিছু ত্যাগ করে আমাদের থেকে দূরে থাকা। একজন বিশ্লেষক এএফপিকে বলেন, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে বাদ দিয়ে এককভাবে এগোতে চায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।